নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আর আমার সঙ্গে হট সেটের এই পর্বে আরও একবার সাথে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দাদা নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে আমাদের এই পর্বে। নমস্কার। যত ভোট সামনে আসছে ততই জল্পনা, ততই দুনিয়ার কথা উঠে আসছে। এরকমই ভোট সামনে সামনে, হাতে সামান্য কয়েকটা মাত্র দিন, ঠিক তারই আগে প্রচারে সবাই ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কেউ কোনো কথা বলে ফেলছে, সেরকমই একটি মন্তব্য দাদা আপনি করে ফেলেছেন। আপনার একটি মন্তব্য নিয়ে সমাজের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? যে সমাজের মানুষ আমার এই মন্তব্য নিয়ে আহত হয়েছেন বা দুঃখিত হয়েছেন বা রাগান্বিত হয়েছেন, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুর্শিদাবাদ কেন গোটা পশ্চিম বাংলার মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, সব সম্প্রদায়ের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু কেন আমাকে ওই ধরনের একটি মন্তব্য করতে হয়েছে সেটার একটু ব্যাখ্যা আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে দিতে চাই। সেটা হচ্ছে যে বিগত 17ই এপ্রিল রামনবমীর যে উৎসব ছিল বা যে মিছিল ছিল, সেই মিছিলের 17 তারিখে মিছিলের ঠিক 3 দিন আগে ওখানে একটি অ্যাক্সিডেন্টলি একটা মসজিদ আক্রান্ত হয়েছিল, কামনগর কাজীপাড়ায় বলে একটা স্থানে। সেই ঘটনার পর দুদিন 144 থাকার পরে 16 তারিখ সন্ধ্যার পরে 144 উঠে যায়। 17 তারিখে রামনবমীর মিছিল স্থানীয়ভাবে, বিশেষ করে বিজেপির সংগঠনের লোকজনরা বা স্থানীয় হিন্দু সমাজের মানুষজনেরা যে মিছিল করেছে তা নিয়ে আমার কোনো বিরোধিতার প্রশ্নই ওঠে না বা বিরোধিতা আমরা কোনো দিনই করিনি। বিগত দিনে শক্তিপুরে আমি 61 বছর বয়স পর্যন্ত আমার বয়স হয়েছে, পাশাপাশি 42 বছর ধরে আমি ওখানে পলিটিক্সে আছি। কোনো দিন আমি হিন্দু মুসলমানের হিন্দু সমাজের একটা ভালো অবশ্যই আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি রাজনীতি করতে গিয়ে হিন্দু মুসলমানের তাস খেলি না, আমার মতো রাজনীতিবিদের সেটা প্রয়োজনও হয় না। কিন্তু আমি অত্যন্ত আহত হয়েছিলাম, দুঃখিত হয়েছিলাম যে 17 তারিখে যখন সেখানে একটা অ্যাক্সিডেন্টলি বহরমপুরের বিজেপির বিধায়কের উপস্থিতিতে তিনি সেখানে গিয়ে একটা আইন ভাঙলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্রশস্ত্রের মিছিল প্রশাসনের সামনে করলেন এবং একটা সম্প্রদায়কে আক্রান্ত করলেন এবং সেটা লিমিসেই ফোনে ফোনে অনেক অপপ্রচার, ছোটকে ঘটনাটাকে অনেক বড় করার চেষ্টা উভয় সম্প্রদায়ের 10% মানুষরা করলো। আমি দেখে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি বহরমপুরে ছিলাম 5টার সময়, সেদিনকে আপনাদের চ্যানেলে বসেছিলাম। খবর পেয়েই চ্যানেল থেকে সোজা বেলডাঙ্গা হয়ে NH 34 ধরে 25 মিনিটে 28 মিনিটে আমি স্পটে পৌঁছাই এবং গিয়ে দেখি এলাকা অগ্নিগর্ভ, পরিস্থিতি কন্ট্রোল করতে পুলিশ সক্রিয়, হিমশিম খাচ্ছে। আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে উভয় সম্প্রদায়ের মানুষকে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় বা মিথ্যা বা অপপ্রচার যাতে না করে, স্টিল নাও 5-6 ঘন্টা ধরে পুলিশের মতো কাজ করেছে। আমরা আমাদের মতো সমাজের মানুষের কাছে আমাদের যে দখল, আমাদের যে ভালোবাসা আছে তাদেরকে আমি করেছি। আমি নাম করে করে বলতে পারি যে ওখানকার হিন্দু সমাজের মানুষ সেই সময় যারা বিক্ষিপ্তভাবে রাস্তায় ছিল, কোথাও মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যেতে ভয় পাচ্ছিল, আবার মুসলিমরা হিন্দু এলাকায় যেতে ভয় পাচ্ছিল, সেই পরিবেশটাকে শান্ত করার বা প্রশাসন যেমন চেষ্টা করেছে, আমিও নিজে সেখানে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে এলাকাকে শান্ত করেছি। কিন্তু দুঃখ হয় কখন, যখন দেখি যে আমরা একটা বিধায়ক, জনপ্রতিনিধি, আমাদের সমাজে একটা সম্মান নিয়ে বা সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু শক্তিপুর, বাজারশ, গৌরীপুর, দুপুকুর এলাকার কিছু কতিপয় সনাতন ধর্মাবলম্বী মানুষরা যারা আমাদের থেকে অনেক বেশি নিচে সমাজে বিলং করে, কেউ নির্মাণ শ্রমিক, আমি তাকে ছোট করছি না, কিন্তু তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে ফেসবুকে আক্রমণ করে, যখন আমাদের তাচ্ছিল্য করে, আমাদেরকে শক্তি দেখায়, তখন আমরা কিছুটা হলেও আমাদের মন
বিচলিত হই, আমরা অভিমানিত হই এবং আমরা আমাদের সম্প্রদায়ের মানুষকে শান্ত রাখার জন্য আমাদের সম্প্রদায়ের মানুষরাও সেটা নিয়ে যখন উত্তেজনা প্রকাশ করার চেষ্টা করে বা তারা যখন এটা নিয়ে উত্তেজিত হতে চায় তখন তাদেরকে শান্ত করার জন্যই কিন্তু আমি 1 তারিখে এই কথাটা বলেছিলাম, যেখানে বিজেপি দল 22টা এমএলএ সিটের মধ্যে 2টো জিতে আছে, আমরা 20টা জিতে আছি। ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জায়গায় 95% জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের। 8টা পৌরসভা দমকল বাদে 7টা পৌরসভা, দমকলটা ভোট হয়নি, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে 7টা পৌরসভা তৃণমূলের। 3টে এমপি সিটের মধ্যে 2টো 2019 থেকে এমপি তৃণমূলের, 1টা কংগ্রেসের অধীর চৌধুরী জিতেছিল। সেই রকম জায়গায় আমরা এতদিন ধরে পলিটিক্স করে আমার যে চলার পথ, আমি জীবনে কোনো দিন রাজনীতি করতে গিয়ে জাতপাতের ফারাক করি না বা তাদের মধ্যে কোনো ডিফারেন্স তৈরি করি না, কিন্তু এক শ্রেণীর অত নিম্নমানের রুচি নিয়ে আমাদেরকে ডাইরেক্ট ব্যক্তিগত অ্যাটাক করছে। প্রশাসনের কাছে বললে প্রশাসনের কোনো হেলদোল নাই, প্রশাসন কাকে কার পক্ষ নিতে আমি বলছি না, আমার পক্ষে কাজ করতে বলছি না, আমার বিপক্ষেও কাজ করতে বলছি না, কিন্তু সমাজকে শান্তি রাখা, সুস্থ রাখা উভয়েরই দায়িত্ববোধের মধ্যে পড়ে, প্রশাসনেরও পড়ে। তাহলে আমরা এত প্রশাসনকে হেল্প করলাম, আমরা এত এলাকার সম্প্রীতি রাখার জন্য যেটা অক্লান্ত পরিশ্রম করলাম, রাত্রি 12টা অবধি রাস্তায় দাঁড়িয়ে নিজের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে নিজের সম্প্রদায়ের লোকদেরকে রাস্তায় থেকে ঘরে ঢুকালাম, এবং যারা অন্য সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রাস্তায় আক্রান্ত হচ্ছিল তাদেরকে রেস্কিউ করে জায়গা মতো তাদের বাড়িতে পৌঁছালাম। তারপরেও যদি সেই সম্প্রদায়ের লোকের মধ্যে থেকে আমাদের কুরুচিকর মন্তব্য করে, কোনো একজন মহিলাকে দিয়ে আমাদের সম্বন্ধে উল্টোপাল্টা লেখায়, কোনো একটা রাজমিস্ত্রিতে বিলং করে বাইরে থাকে, সে বাড়িতে এসে যদি আমাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করে, তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের স্থির থাকতে পারি না বা ধৈর্য রাখতে পারি না। তাই ধৈর্যচ্যুতি ঘটেছিল। তাই আমি বলেছিলাম যে তোমরা এখানে সংখ্যায় কম, তোমরা যেখানে সংখ্যায় বেশি আছো সেখানে তোমরা এই ধরনের আচরণ করছো, আবার যেখানে কম আছো সেটাও যদি যারা সংখ্যায় বেশি আছে তাদের ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য প্ররোচনামূলক কাজকর্মতে যুক্ত থাকো, তাহলে একটা টাইম আসবে যখন উভয়ই আইন ভাঙবে, তখন কিন্তু আমাদের সকলেরই সমস্যা চলাফেরা করা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। সেটা তো সভ্য সমাজের কোনো মানুষই মানতে পারে না, আমিও মানি না। আমি একজন জনপ্রতিনিধি, আমি তো শুধু মুসলিমের জনপ্রতিনিধি না, আমি জনপ্রতিনিধি। যখন সংবিধান অনুযায়ী আমি যখন একটা আইন প্রণয়নকারী সদস্য হয়েছি, আইন সবার জন্য যেমন সমান, আমার ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। রাজনীতির সঙ্গে ধর্মের এরকম ব্যবহার মিলিয়ে দিলে তো সমাজের ক্ষতি। কিন্তু মিলাচ্ছে তো। ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক দলগুলো, সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তারা আজকে 2014 থেকে ক্ষমতায় আসার পর, আমি আমার অভিজ্ঞতাই বলছি, 2014 আগে এই মুর্শিদাবাদ জেলার কোনো জায়গাতে রামনবমী নিয়ে এত উত্তেজনা বা এত আস্ফালন বা এত অস্ত্রশস্ত্রের মিছিল আমরা কখনো দেখিনি। লাঠি খেলা নিয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু জায়গায় এরকম বাড়াবাড়ি করে, সেটাকেও আমরা কোনো সময় মান্যতা আমি করতে যাচ্ছিলাম। যেমন মহরমে আমরা দেখতে পাই সেটাকেও আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করি না। ঠিক একই রকম ভাবে হিন্দুদের এই দুটো, কারোরই সভ্য সমাজের মানুষ কারোরই এগুলোকে অ্যালাউ করা উচিত না বা প্রশ্রয় দেওয়া উচিত না। আমি যেটা অস্ত্রশস্ত্র নিয়ে যেটা রামনবমীর মিছিল, সেটাও যেমন মানা যায় না, তেমনি লাঠি খেলার নামে, এখানে হোসেনকে শ্রদ্ধা জানানোর নামে 1500 বছর আগে কি ঘটেছিল আরবে, মক্কায়, মদিনায়, সেটার রেফারেন্সে কোথাও আমাদের কোরআন হাদিসে বলা নেই যে সেটা নিয়ে
লাঠি খেলতে গিয়ে নাচতে হবে, সেখানে কাউকে অস্ত্র আস্ফালন দেখাতে হবে, কোথাও বলা নেই। কাজে আমরা ওটাকে মান্যতা দিই না। কখনো কখনো তাদের আবেগকে সাড়া দিয়ে হয়তো সেখানে উপস্থিত হয়েছি, সেখানে প্রশাসন থাকে, আমরাও সেখানে এলাকাকে যাতে শান্ত থাকে, তাদের মতো করে তারা উৎসব করে, তারা যেন কাউকে আহত না করে, কাউকে যাতে আঘাত না করে, এটার জন্য আমরা সব সময় কাজ করে আসি। মতোই পালন করা হোক, সেটা আমরাও চাই, মেনে নেওয়া উচিত। আচ্ছা, আপনি তো একজন রাজনীতিবিদ, যোগী আদিত্যনাথের হুমকি দিয়েছিলেন, ঠিক তারপরে আপনার এই যে বলা, মানে এটা কতখানি উচিত বলে মনে হয়? দেখুন, উচিত অনুচিত যদি বলেন তাহলে নিশ্চয়ই আমি যোগী আদিত্যনাথজি, তিনি একজন সবথেকে ভারতবর্ষের বড় স্টেট, বড় রাজ্য উত্তরপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী। তিনি নিজে ভাষণটা দিয়েছেন, তিনি পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীকে তিনি দায়ী করছেন, এখানকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, এখানে নাকি দাঙ্গা হয় বা সেই দাঙ্গা যারা করে তাদের বিরুদ্ধে নাকি এখানকার প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ বা ব্যবস্থা নেয় না। আমাদের এরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না যে মমতা ব্যানার্জির রাজ্যে অনেক ভালো ল অ্যান্ড অর্ডার পিস আছে এবং অনেক শান্তিপূর্ণ রাজ্য। এখানে শক্তিপুর নামক জায়গায় শুধু আজকে না, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল 34 বছর, তখনও কখনো 1982 সালে, কখনো 1999 সালে, কখনো 2004 সালে, 2009 সালে, মাঝে মাঝেই ব্যক্তির সঙ্গে ব্যক্তির পাশাপাশি বসবাস করে ম্যান টু ম্যান ভ্যারি করা উচিত। সেটা না করে লিমিটের মধ্যে দুই সম্প্রদায়েরই 10% থেকে 15% লোক রাস্তায় নেমে নিজের মানে পক্ষ নেয়, পক্ষ অবলম্বন করে। সেটার জন্য মুসলিমরাও যেমন দায়ী, সেখানে 10% থেকে 15% হিন্দু লোকরাও দায়ী। তারা বোধজ্ঞান হারিয়ে, তারা উত্তেজিত হয়ে যখন রাস্তায় নেমে হিন্দু আর মুসলমানের প্রভাব বিস্তার করতে যায়, আমরা কড়া হাতে সেটাকে দমন করেছি। এই যে কাজগুলো করুক, সেটা হিন্দু থেকে বা হিন্দু ধর্মের কিছু মানুষ বা মুসলিম বলুক বা অন্যান্য ধর্ম, পার্সেন্টেজের দিক থেকে নগণ্য, যারা এরকম দাঙ্গা এই সমস্ত বিষয়গুলোকে মাঝখানে টেনে নিয়ে তাদেরকে তো সমাজের প্রত্যেকের উপরে আঙুল, তাদেরকে তো সমাজের ঘৃণ্য বস্তু হিসাবে চিহ্নিত করার দরকার। সেটা মুসলিম সমাজেরও যারা আধিপত্য কায়েম করতে পারে তারা, প্রশাসন তো সেটা ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখন প্রশাসন সেখানে গিয়ে ইমিডিয়েটলি যেটা করার দরকার সেটা করে। পরে যেটা সুষ্ঠুভাবে কেন ঘটলো, কারা ঘটালো, আমি বলবো যে 13 তারিখ 14 তারিখে যে ঘটনা ঘটেছিল, তারপরে 17 তারিখে যেটা ওখানে প্রশাসনের উপস্থিতিতে যে মিছিল হলো, সেই মিছিলে প্রথমে কারা আক্রমণ করলো, কাদের করলো, পরে তারা প্রতিহত করতে গিয়ে তারা কি অপরাধ করলো, আইনের চোখে তো তাদের সবাইকেই সমান, কে আগে দোষ করলো সেটাও আইনে দেখা উচিত, নিরপেক্ষভাবে প্রশাসনেরও দেখা উচিত, বিচার ব্যবস্থারও সেটাকে খতিয়ে তার জাজমেন্ট করা উচিত, যে অপরাধী তার শাস্তি হওয়া উচিত। পাশাপাশি যোগীজির সম্পূর্ণ বিজেপি পার্টির অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, ভারতবর্ষের শাসক দলের নেতা নেত্রীরা সেখানে গিয়ে তার দলের পক্ষে কথা বলবে। কিন্তু তাই বলে কি তিনি এটা বলতে পারেন যে ইউপিতে কারফিউ প্রয়োজন হয় না, সেখানে আইন শৃঙ্খলা খুব ভালো, সেখানে 144 প্রয়োজন হয় না? কোথায় কি প্রয়োজন হয় না হয় তো গোটা পৃথিবীর লোক জানে। ভারতবর্ষের কোন স্টেটে কি ঘটে, বিশ্বের কোথায় কি অবস্থা আছে সবাই আমরা জানি। আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়া বিজেপি দাবি করে, মোদিজি সবকা বিকাশের কথা বলেন, অথচ তিনারা কি সবার সঙ্গে সমান ব্যবহার করেন? তিনার পার্টির পক্ষ নিয়ে তিনারদের মতো লোক আসনে বসে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনারা কি নিরপেক্ষ কথা বলেন? না তিনারা তার পার্টিকে শক্তিশালী করার কথা তিনারা বলছেন। তো স্বাভাবিকভাবে আমাকেও আমার পার্টিকে শক্তিশালী রাখা, আমার যারা লোকসভার ক্যান্ডিডেট আছে তাদের ভোট ব্যাংককে ধরে রাখার জন্য আমাকেও কখনো কখনো তাদের অক্সিজেন যোগাতে বা তাদের মনের মতো করে আমাদেরকে কথা বলতে হয়। তার মানে এই নয় যে আমি কোনো দাঙ্গাকে প্রশ্রয় দেবো, তার মানে এই নয় আমি কোনো ব্যক্তিকে মারতে যাব। আমি আমার জীবনে কোনো ব্যক্তিকে কোনো দিন হাঁটুটাতে যাইনি, মারতে যাইনি বা মারিনি। ঘটনাকে উল্লেখ করে আজকে এই আপনার
আপনার তরফ থেকে এই কথা বেরিয়ে এসছে বা যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেক ঘটনা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি এই মুহূর্তে কেমন? সেখানকার ভোট কি আপনার মনে হয় যে কিছুটা আগে পিছিয়ে হয়ে যাবে? আপনাদের পক্ষে কি দেখুন, আমি আপনাকে পরিষ্কারই বলছি, এই কথার সঙ্গে আপনারা কেউ একমত হতে পারেন, না হতে পারেন, সেটা আপনার অধিকার। আমিও আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স বা যে অভিজ্ঞতা মুর্শিদাবাদ জেলার মানুষের ক্ষেত্রে, আমি বলছি আপনাকে, দীর্ঘদিন ধরে 1999 সালের থেকে অধীরবাবু এখানে হিন্দু কমিউনিটিতে বিলং করে, অধীর রঞ্জন চৌধুরী, তিনি এমপি আছেন, 5 বারের এমপি তিনি। তার আগে প্রমথেশ মুখার্জি, তার আগে ননীগোপাল ভট্টাচার্য, তার আগে দীর্ঘদিন ধরে প্রায়ত ত্রিদীপ চৌধুরী, তিনারা এমপি হয়েছে। এবারে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে 42টা সিটের মধ্যে কখনো 8টা মুসলিম সম্প্রদায়ের প্রার্থী করেছে, কখনো 7টা করেছে, এবারে দেখবেন 6টা। হাওড়ায় একটা, সাজ্জা আহমেদ, উত্তর 24 পরগনার সন্দেশ বসিরহাট নুরুল হাজি, এই মুর্শিদাবাদের 3টে, আর মালদার 2টো, আগের ইলেকশনে 2টোই ছিল, মৌসুম নূর, এবং এখানে করেছে একটা মুসলিম। তাহলে 6টা মুসলিম ক্যান্ডিডেট, 42-এর মধ্যে 6টা মুসলিম ক্যান্ডিডেট। মুসলিমরা তো তাদের নিজের স্বজাতির নিজেদের প্রার্থীকে বেশি তাদের পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তো তারা চাইবেই। তো সেখানে তাদের আবেগ, তাদের চাহিদা, তাদের যে ইউসুফ পাঠানকে পেয়ে তারা যে আনন্দিত, তারা যে গর্বিত, তারা যে ইউসুফ পাঠানকে ভোট দিতে চায়, তাদের আবেগকে তো আমাকে সমর্থন করতে হবে, গুরুত্ব দিতে হবে। স্বাভাবিকভাবেই আমি মনে করছি বিজেপি যেমন বলছে যে অধীর চৌধুরীকে হটাও, 5 বারে এমপি তাকে বাদ দিয়ে নির্মল শাহকে জিতাও, তেমনি আমরাও তো বারবার এখানে কংগ্রেস জিতেছে, বারবার অধিকাংশ সময়টা লেফট ফ্রন্ট আরএসপি দলের এমপি হয়েছে। আমরাও তো চাইব, 2019-এ 2টো এমপি সিট এখানে জিতেছিল, তাহলে আমাদের সার্বিক গোটা রাজ্যে 7টা 8টা মুসলিম ক্যান্ডিডেট, এবারের নির্বাচনে 6টা মাত্র ক্যান্ডিডেট। সেই ক্যান্ডিডেটগুলো যাতে জিতে লোকসভায় যায়, সেটা তো মুসলিম কমিউনিটির মানুষ চাইবেই। তাদের প্রতিনিধি হিসাবে ভারতবর্ষের লোকসভায় গিয়ে মুসলিমদের জন্য কথা বলুক। পিছিয়ে পড়া জেলার তকমা দেওয়া হয় এই মুর্শিদাবাদকে। সেই জেলার মানুষের সুখে দুঃখে কথা বলার জন্য তো তারা ইউসুফ পাঠানকে, কোনো একটি কমিউনিটি ঘিরে তো শুধু একটি জায়গা নয়, সেই কমিউনিটি, সেই পুরো জায়গাটি, পুরো এলাকাটি, সমস্তটাই কিন্তু আরও বিভিন্ন জাতি ধর্ম মিলেমিশে নিশ্চয়ই থাকে। যখন আপনি সে কথা বলছেন, তাহলে দেখুন এমনও জায়গা আছে যেখানে 50% মুসলিম পপুলেশন আছে, সেখানে কিন্তু ইলেকশন কমিশন বা যে রোস্টার হয় সেখানে সিট রিজার্ভ আছে শিডিউল কাস্টদের জন্য। তো আপনি শিডিউল কাস্টের প্রার্থীটা মনোনয়ন কি কোনো মুসলিম গিয়ে করতে পারবে? সেখানে তো সেই মুসলিম জনতাকে, সেই ব্যক্তিকেই ভোট দিতে হয়। কিন্তু আবেগপ্রবণ তখনই মানুষ হয় যখন তার কাস্টের মধ্যে কোনো ব্যক্তিকে মনোনয়ন পায় বা ব্যালটে পায় বা ইভিএম মেশিনে পায়। স্বাভাবিক তাদের মধ্যে একটা আবেগ থাকে, যে আবেগ কাজ করার চেষ্টা করছে হিন্দু কমিউনিটির লোক। আপনাদের পক্ষে খুব উপযোগী হলো, মানে নিশ্চয়ই উপযোগী হবে। দেখুন, যে যাই আমরা বলি না বলি, স্বীকার করি না করি, সবাই নিজের নিজের কমিউনিটির প্রতি আলাদা একটা দায়বদ্ধতা বা টান একটা থাকেই। আপনি হিন্দু, আপনার হিন্দুত্বের মধ্যে টান থাকবে, ভক্তি থাকবে, পুজো অর্চনায় দেব দেবীর প্রতি আপনার আকর্ষণ থাকবে। মুসলিমরা কোরআন হাদিস মেনে চলবে, মুসলিমরা আল্লাহকে মানবে, অন্যায়টাকে বর্জন করবে, ন্যায়কে পথে চলবে। এটাই তো মানুষের জীবন। এই স্বাভাবিকতাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এটা আমরা যতই যদি তার ঊর্ধ্বে উঠে বলি, তাহলে মিথ্যা বলা হবে, মানুষকে সন্তুষ্টিকরণের জন্য কথা বলা হবে। ওটা আমার অভ্যাসের বাইরে, আমি এটা বলতে পারি না, বলিও না, আমি ভবিষ্যতেও বলবো না। গতবার যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আমি নিজেই বলেছিলাম যে পাঠানের হয়ে আপনাকে প্রচারে সেরকমভাবে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না। তা আপনি বলেছিলেন এখনো প্রায় মাসখানেক সময় রয়েছে, আর ভোট আমাদের হাতে গোনা 7 দিনও নেই। কি মনে হচ্ছে পাঠানের জয় নিয়ে? ইউসুফ পাঠান নিশ্চিত রূপেই জিতবে। আমি আপনাকে বলছি, আজকের দিনে, আজকে 4 তারিখ, 11 তারিখ বিকেল 5টা বা 6টা অবধি আমরা প্রচার করতে পারবো। তাহলে আর 7 দিন মাত্র হাতে সময়।
আজকের দিনে ইউসুফ পাঠান তার নিজের কর্মসূচি অনুযায়ী, শিডিউল অনুযায়ী কোথাও বেলডাঙ্গা ওয়ানে, কোথাও অন্য জায়গায় প্রচারের মধ্যে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। আমরাও আমাদের মতো করে ইউসুফ পাঠানের হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নটা মানুষের কাছে আরেকবার মনে পড়িয়ে দেওয়া এবং তাদের কাছে আরেকবার জাগ্রত করা, তাদেরকে বলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রায় 65-66টা প্রকল্প প্রতিদিন কোনো না কোনো মানুষ, ফ্রিতে রেশন থেকে শুরু করে এই যে বিজেপি সরকার যে গ্যাসের দাম বাড়িয়েছে, 400 টাকার গ্যাসটা 1000 টাকা করেছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, জিএসটি থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, যে কোনো একটা মানুষ বাজার করতে গেলে জিএসটি আগে দিতে হচ্ছে। কিভাবে কেন্দ্র সরকার সাধারণ মানুষের উপরে তাদের খরচের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের যন্ত্রণাদায়ক হয়েছে। আমরা তো নিশ্চয়ই আমাদের প্রার্থীকে জেতানোর জন্য এসব কথা আমাদের মতো করে বলছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অবগত করছেন মানুষকে আপনাদের প্রকল্পগুলো নিয়ে। নিশ্চয়ই। ঠিক একইভাবে কিন্তু বিরোধীরা বলছে যে প্রকল্পে 1000 টাকা 1200 টাকা করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা পরিবারের একজনকে যদি চাকরি দেওয়া হতো এই প্রকল্পের প্রয়োজন ছিল না। তারা কিন্তু চাকরি দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরে যে চাকরি দিয়েছেন সেই চাকরিতে প্রতিহিংসাপরায়ণ হয়ে যদি 2000 লোক দুর্নীতিগ্রস্ত হয়, 2000 লোক যদি অসৎ উপায়ে চাকরি করে থাকে, বাকি 23,000 লোক তো সৎ পথে করেছিল। বিরোধীরা যারা বলছে তারা বিরোধীরা তো কোর্ট আর উকিল আর এই 25,000 লোককে আজকে তাদের হতাশাগ্রস্ত করে দেওয়ার জন্য বিরোধীরাই দায়ী। আজকে বিজেপিও দায়ী, একইভাবে সিপিএমও দায়ী, কংগ্রেসও দায়ী। পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। কোথায় 47 বছর আগে 1977 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, 47 বছরেও একটা জাতীয় দল তারা এই পশ্চিমবাংলায় আর ঘুরে আসতে পারছে না। তেমনি 1977 থেকে 2011 সালের 13ই মে অবধি সিপিএম ক্ষমতায় ছিল। 13 তারিখে ভোটের রেজাল্টে বুদ্ধবাবু সহ তার মন্ত্রিসভা হুমড়ি খেয়ে পড়েছিল। আর সিপিএমও ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক উন্নয়নের কথা শোনাচ্ছে, কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এই যে অধীর চৌধুরী সিপিএমকে সঙ্গে নিয়ে যে ভোট করতে চাইছে, সিপিএমের কাছে ভোট আশা করছে, সিপিএম ভোট কতটা পাবে জানি না, কিন্তু অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে যত মাখামাখি করবে তার হার নিশ্চিত হবে। মুর্শিদাবাদ জেলায় সিপিএমের হাতে শয়ে কর্মী খুন হয়েছে, তাদের সম্পদ লুটপাট হয়েছে, তাদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। সিপিএমের সরকারের আমলে ডোমকল থেকে শুরু করে জলঙ্গি থেকে শুরু করে লালগোলা, ভগবানগোলা, সুতি, শামশেরগঞ্জ বিভিন্ন এলাকা থেকে মিথ্যা কেসে, এনডিপিএস কেসে, গ্যাজা কেসে, হিরোইন কেসে মানুষের লাইফ মাল করে দিয়েছে, লাইফ নষ্ট করে দিয়েছে। তারা অত সহজে ভুলে যায়নি। অধীরবাবু তার স্বার্থে যেভাবে লাল পতাকার সঙ্গে তিনি অ্যাডজাস্টমেন্ট করছেন, ওনার নিশ্চিত পরাজয়ের মুখে উনি পড়বেন। ভোট গুনে বলছেন 7 দিন, কিন্তু যেভাবে চারিপাশ থেকে তাজা বোমা সকেট উদ্ধার হচ্ছে, ভোট কি শান্তিপূর্ণভাবে হবে বলে? নিশ্চয়ই হবে। দেখুন এবারের ভোটে ইলেকশন কমিশন যেভাবে সুস্থ ব্যবস্থা করেছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করেছে, তাতে 6টা সিটের ভোট ইতিমধ্যে হয়ে গেছে। 6টা সিটের ভোটে কোনো ইনসিডেন্ট ঘটেনি। আগামী 7ই মে 4টে সিটের ভোট হবে, মালদার 2টো, মুর্শিদাবাদের 2টো, মুর্শিদাবাদ জঙ্গিপুর। আমার ধারণা এবারের ভোটে কোনো রক্তপাত ঘটবে না বা কোনো কিছু ঝামেলা মানুষের সম্মুখীন হতে হবে না। শান্তিপ্রিয়ভাবে মানুষ বুথে যাবে, তাদের পছন্দের প্রার্থীকে বোতাম টিপে ভোট দেবে, এই জিনিস ঘটবে। শাসক দল তৃণমূলের হয়ে আপনি বলছেন শান্তিপূর্ণ ভোটের কথা, ওদিকে অধীরবাবু নিজেও প্রশাসনের কাছে, ইলেকশন কমিশনারের কাছে বলছেন আমাদের ভোট যেন শান্তিপূর্ণভাবে হোক, সেদিকে ব্যবস্থা করুন। তাহলে কে দোষ? অধীরবাবুর মুখে এসব কথা মানায় না। 1999 সাল থেকে 2019 সাল 5 বারের এমপি, তাহলে তিনি কি জোর করে ভোট করে এমপি হয়েছেন? তিনি যদি মানুষের দোয়া আশীর্বাদে, মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতে যদি তিনি এমপি হয়ে থাকেন,
তিনি নিশ্চিত থাকুন এবার মানুষ যে রায় দিবে তাতে উনি হারবেন। তাই হারের ভয়ে আগে থেকে তিনি এত লম্পঝম্প, এত বুথ দখল হলে রাজনীতি ছেড়ে দেবো। বুথ দখল তাহলে আপনি কি করেছেন? আপনি ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি সেই রকম কথা বলছেন অধীরবাবু, যে বুথ দখল হবে, এই বোমাবাজি হবে। হয়নি তো। আপনি তো এতদিন এমপি হয়েছেন, আপনি কি বুথ দখল করে হয়েছেন? তাহলে আপনি যদি বুথ দখল করে এমপি না হয়ে থাকেন তাহলে ইউসুফ পাঠানও তার বুথ দখল করার কোনো প্রয়োজন নেই। তার যথেষ্ট সংখ্যক সাপোর্টার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যা করেছে সেই উন্নয়নেই উতরে যাবে ইউসুফ পাঠান। আমরা এতক্ষণ কথা বললাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাথে। উনি জনগণের কাছে ক্ষমা প্রার্থী ওনার একটি মন্তব্যের জন্য, পাশাপাশি উনি সমদরদি অন্য ধর্মের মানুষের কাছে। নিশ্চয়ই আজকে আমরা যে কথোপকথনকে নিয়ে গেলাম, ভোটের পূর্বে এরকম হয়তো আরও অনেক রকমের ঘটনা, আর সপ্তাহখানেকের মাঝে হয়তো কোথা থেকে কোনো কিছু ঘটনা ঘটে আসতেই পারে। আমরা সবসময় সেই বিষয়ে আপডেট থাকবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা সেই খবরগুলো নিশ্চয়ই পাবেন। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।